আমি একটা অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম। তার একটা 15 বছরের বোন ছিল। আমার বউয়ের সাথে তার বোনও আমার বাড়িতে চলে আস, আর সে সারাদিন আমার বউয়ের পেছন পেছন ঘুরত। এতে আমার খুব রাগ হত। সে রাতের বেলানো আমাদের ঘরে এসে শুত। একদিন আমি আমার বউয়ের ওপর খুব রাগ দেখালাম, আর তার বোন যখন ঘরে এলো তখন আমি তাকে জোর করে অন্য ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিলাম। তারপর যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার প্রাণটা বেরিয়ে গেল। কারণ ওখানে বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি খুব আনন্দে ছিলাম। আমি ফুলসজ্জার গিফট তো এনেছিলাম, তার সাথেও ভালোবেসে আর একটা গিফট কিনে এনেছিলাম। আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম, কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার খুব পছন্দ। কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি চমকে উঠলাম। সামনের দৃশ্যটা খুবই আশ্চর্যের। আমার বউয়ের 15 বছরের বোন তার সাথে বসেছিল আর সে কাঁদছিল। এই কান্না কোনো সাধারণ কান্না নেয়, সে খুব জোরে জোরে কাঁদছিল। সে আমার রেখাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল। রেখা তার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, রেখা ওর কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো? রেখা বলে, হ্যাঁ ঠিক আছে। ও কাঁদছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি, তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই। ওকে দেখে আমার খারাপ লাগে। আমি এগিয়ে গিয়ে রূপার মাথায় হাত রেখে বলি, তোমার কোন চিন্তা নেই। তুমি রেখার বোন হো, তার মানে তুমি আমারও বোন। তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। রেখা, তুমি এই কথাটা ওকে বলোনি? রেখা বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু বাচ্চা ও ঠিক ভরসা পাচ্ছে না। কিছুদিন সময় দাও, ও ঠিক হয়ে যাবে। মুকেশ একটা কথা বয়েব। আমি হেসে বলি, রেখা তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রেখা বলে, মুকেশ ও কি আজ আমার সাথে শুতে পারে? যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না। ও একা থাকতে খুব ভয় পা। মা বাবা মারা যাওয়ার পর থেকে ও ছোটখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে। আমি বিয়ের পর ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না। আমি রেখার অসুবিধাটা বুঝতে পারি। আমি বলি, ঠিক আছে তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়ে। আমি বরং অন্য ঘরে গিয়ে শুচ্ছি। রেখা উঠে আমার কাছে এসে বলে, আপনার এই উপকার আমি কোনদিন ভুলব না। আমি চিরটা কাল আপনার কাছে দিনই থাকব। শুধু আপনাকে আর একটা অনুরোধ, বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে শুচ্ছেন। রূপা খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে, তারপর সে আর জেদ করবে না। আমি বলি, রেখা আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। তাছাড়া কালকেই সব অতিথিরা ফের চলে যাবে, তারপর আমরা তিনজনেই এই ঘরে শুতে পারবো। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রেখাকে আমি শান্তি দিলাম, কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি? আমি ভাবছিলাম যে রূপা কি এইভাবে সব সময় আমাদের মধ্যে চলে আসবে? আমি কি রেখার কথা মেনে নিয়ে ভুল করলাম? আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এইসব কথা দূর করি। আমার মনে হল যে বাচ্চারা এরকমই হয়, তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখতে পারে না। আমি রূপার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম। সে একটা সরল সাদাসিদে মেয়ে, সে একটু ভয় ভয় থাক। এমনিতেই আমার এরকম বাচ্চাদের উপর অনেক দয়া ছিল। আমি বুঝতে পারি যে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, তাই সে এই রকম হয়ে গেছে। আমাদের বিয়ের 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু এখনো রূপা তার দিদির ঘরে শো। একদিন আমি রূপার জন্য একটা ব্যাগ কিনে আনি। আমার বই কিনে আনার ইচ্ছে ছিল, কিন্তু আনতে পারলাম না, কারণ আমি জানতাম না রূপা কত দূর পড়াশোনা করেছে। আমি বাড়ি এসে দেখি রেখা রান্না করতে ব্যস্ত, আর রূপা উঠোনে বসে তার দিদিকে দেখছে। আমি হাসি মুখে রূপার পাশে গিয়ে বসলাম। রেখা আমাকে দেখে সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে উঠোনে চলে আস। আমি রেখাকে ইগনোর করে রূপাকে বলি, দেখো রূপা, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। রূপা আমাকে দেখে কাঁদতে শুরু করে। সে দৌড়ে গিয়ে তার দিদির পেছনে লুকিয়ে পড়ে। আমি ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। ও সবসময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে? কিন্তু তখন আমি জানতাম না যে এ কেন এমন করে। উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় ধাক্কা লাগবে। আমি আদর করে বললাম, রূপা আমার কাছে এস, দেখো আমি তোমার জন্য ব্যাগ এনেছি। আমার কথা শুনে রূপা আরো জোরে কাঁদতে শুরু করে। রেখা আমার দিকে রেগে তাকায় আর বলে, মুকেশ আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন। আপনি আমার স্বামী হন, কিন্তু রূপার তো কেউ হন না, তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না। রেখার কথাগুলো আমাকে খুব আঘাত দিয়ে। আমি তো রূপাকে নিজের বোনের মতনই দেখতাম। আমার খুব রাগ হয়ে গেল। আমি রেখাকে বলি, আমি যখন রূপার কেউ হই না তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছে? এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি রাস্তায় ঘুরতে থাকি। নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল। রূপা তো জোর করে আমার বাড়িতে থেকে যায়নি, আমি ওকে থাকতে বলেছি, তাই ও আজ বাড়িতে। তো আমরা 3টে মাত্র লোক। ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকত। আমার মা 2 বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো। আমি বাড়িতে একা থাকতাম, তাই কোন কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইত না। আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয়। আমি তাকে বলি আমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে। সে আমাকে বলে যে তার চেনা একটা অনাথ মেয়ে আছে যার নাম রেখ। সে আমাকে বলেছিল যে রেখাকে বিয়ে করলে তার ছোট বোনকেও আমার বাড়িতে নিয়ে আসতে হবে। আমাকে তার দেখাশোনা করতে হবে, তার লেখাপড়ার খরচা দিতে হবে।
তারপরও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে হবে। আমিও উদার মনে রেখার বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যায়, কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়াপড়া আর লেখাপড়ার খরচা চালাতে পার। তখন কি আর আমি জানতাম যে রূপা আর 5টা বাচ্চাদের মতন নয়, সে একটা অন্যরকম। সে একদিন আমার গলার কাটা হয়ে উঠবে, যাকে আমি না গিলতে পার, না ফেলতে পার। আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব, দেখব যে রূপার বোধ বুদ্ধি হয় কিন। তারপর আমি কিছু একটা কর। আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম। আমি জানি যে রেখা আমার উপর খুব রেগে আছে, ওর রাগটা আমাকেই ভানাতে হবে। আমি যখন বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াই তখন রূপার গলার আওয়াজ আমার কানে আস। সে তার দিদিকে বলছিল, দিদি তোর কি এবার ডিভোর্স হয়ে যাবে, আর তুই আমার সাথে আমাদের বাড়িতে ফেরত চলে যাবি, যেখানে শুধু তুই আর আমি থাকব। তৃতীয় কোন ব্যক্তিকে স্বচ্ছ করতে হবে না। রেখা রেগে গিয়ে রূপাকে চুপ করতে বলে। রূপা হাসতে শুরু করে আর বলে, এখন তো তোর রাগী বরটা বাড়িতে নে, এখন তুই আমাকে আমার আসল নাম ধরে ডাকতে পারিস। এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম। রূপার আরও একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন? আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর আমার কাছে ছিল না। আমি দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। রেখা আমাকে দেখে দৌড়ে আসে আর বলে, মুকেশ আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমি এটা দেখে খুশি হলাম যে রেখা আমার ওপর রেগে নেই। আমরা যখন কথা বলছিলাম তখন রূপা আবার কাঁদতে শুরু করে আর বলে, দিদি তুই এর সাথে কথা বলিস না। এই আমার দিকে রাগি রাগি চোখে তাকায়। তোর বরটা খুব বাজে। রেখা সন্দেহের চোখে আমার দিকে তাকায়। আমি বলি, আমি কেন তোমার উপর রাগ করব রূপা? রেখা বলে, মুকেশ আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার বোনের সাথে কথা বলবেন না। এই বলে সে রেখার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আমার সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল আছে। একদিন আমি রূপার ব্যবহারকে তার ছেলেমানুষই ভাবতাম, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। রেখার প্রতিদিনের মতন আমার জলখাবার বানাচ্ছিল। হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে, মুকেশ আপনি রূপার জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন? আমি বলি, আমি চাই যে রূপা পড়াশোনা করুক। রেখা হেসে বলে, পড়াশোনা কিসের পড়াশোনা? রূপা তো কোন দিন স্কুলেই যায়নি, ওর পড়াশোনার করার ইচ্ছে নেই, তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি। কথাটা আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম, তাই আর কথা বাড়ালাম না। আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম, কিন্তু রূপার কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে। তার অদ্ভুত রকমের আচরণ, আমাকে দেখে কেঁদে ফেলা, আর আমার আর রেখার ডিভোর্সে খুশি হওয়া, এইসব তো কোন সাধারণ লক্ষণ নয়। আর রূপা কোন দুধের শিশুও নেয়। সে 5 বছরের একটা মেয়ে। এই বয়সের মেয়েরা তো অনেক কিছু বোঝ। ব্যাপারটা অতটাও সহজ নয় যত আমি ভেবেছিলাম। বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন রূপা আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে। আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। আমি যখন রেখার সাথে কথা বলতে যাই তখন সে রেখার হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রেখা বাইরে এসে আমায় বলে, মুকেশ আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান, তারপর আমরা 2 বোন খেতে বস। রূপা জেদ ধরে বসেছে যে যখন আপনি বাইরে থাকবেন তখন ও ঘরের বাইরে বেরোবে না। আমার তো খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি কোনো রকমে নিজেকে সামলে রেখাকে বললাম, ঠিক আছে রূপা না হয় পরে খাবে, কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও। রেখার উত্তর আমার মাথায় আগুন জ্বালিয়ে দি। সে বলে, মুকেশ আপনি তো জানেন যে রূপা কিরকম জেদি মেয়ে, ও হাঙ্গামা শুরু করবে, তাই আপনি আমার কথা মেনে নিন। এই বলে রেখা নিজের ঘরে চলে যা। আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর রেখার ঘরের দিকে এগোতে থাকি। আমি রেখার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে রূপাকে বলছিল, বাবার সাথে যদি তুইও মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম, অন্তত আমার জীবনটা বেঁচে যেত। কে জানে তুই আমার কোন পাপের শাস্তি। আমি দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে রূপার হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলাম। এটা দেখে রেখা চমকে যায় আর বলে, মুকেশ আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর হাতটা ছেড়ে দিন। মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই। সত্যি বলতে আমি নিজের মধ্যে ছিলাম না। আমার বোধ বুদ্ধি কাজ করছিল না। যদি করত তাহলে আমি এমনটা করতাম না। আমি রূপাকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম। তারপর রেখার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম। এসে আমি রেখাকে জিজ্ঞেস করলাম, আমাকে সত্যি করে বলো তোমার বোন এরকম ব্যবহার কেন করে? রেখার চেহারার রং পাল্টে গেছিল। সে কাঁদতে শুরু করে আর বলে, মুকেশ আপনার 2টি পায়ে পড়ি, আপনি আমার বোনকে ছেড়ে দিন। ও খুব ভীত, ও খুব ভয় পেয়ে যাবে, ও মরে যাবে। ও একটা রাত তো দূরের কথা, একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। আমি চিৎকার করে বলি, কেন? আজকাল তো ছোট ছোট বাচ্চারাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে। এই তোমার কি রকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? আমার এইসব একদম পছন্দ নাই, আর আমি আর এইসব সহ্য করব না। তুমি তোমার এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু সে আরো জোরে কাঁদতে থাকে। আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলাম। তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম যাতে রেখা আর রূপার আওয়াজ আমার কানে না আস। 2 বোন মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল।
মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে। বেশ কিছু ঘন্টা ধরে এটাই চলতে থাক, কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুজনেই থেমে যায়। দুটো ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আমি বাধ্য হয়ে রূপার ঘরের দিকে এগোলাম। আমি রূপার কাছে ক্ষমা চেয়ে তাকে রেখার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেই আমি রূপার ঘরের দরজাটা খুললাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে। আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আমি তাকে ছাকিয়ে বলি, আমার সামনে চোখের জল ফেলে কোন লাভ হবে না, সত্যি করে বলো তুমি কে, আর রূপা কোথায়? ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমি যদি আমার সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো? শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, না না, আমি কেন তোমাকে বিক্রি করে দেব? এই শুনে ছেলেটা একটু শান্তি পেল আর সোফায় গিয়ে বসে পড়ে। তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম। সে বলে, যখন আমি জন্মেছিলাম তখন আমার বাড়িতে শোক পালন করা হয়েছিল। মনে হয়েছিল যেন আমি জন্মাইনি, আমি মরে গেছি। আমি যখন বড় হতে লাগি তখন আশেপাশে অনেক অত্যাচার দেখেছি। আমার বাবা আমার মাকে একটা মোটা ডান্ডা দিয়ে মেরে মেরে কালশিটে ফেলে দিত। বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলত, এর থেকে ভালো হতো যদি তুই নিঃসন্তান হাতিস, কিন্তু এটা তুই কাকে জন্ম দিলি? বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম। রেখা বলতো যে বাবার কথায় কান না দিতে, আমি নাকি খুব ভালো দেখত। কিন্তু আমি যদি ভাল হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয়? আমি রেখার কাছে টাকা চাইলে সে আমাকে 2 টাকার নোট ধরিয়ে দিত। আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম। এসে মাকে সেটা খাওয়াতাম আর বলতাম, মা এটা খেয়ে না, তুমি আরাম পাবে। মা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তখন আমি খুব ছোট ছিলাম। আমার বয়সী ছেলেরা সারাদিন খেলে বেড়াত, কিন্তু আমার খেলতে ভালো লাগত না। আমি সারাদিন বাড়িতে বসে মাকে পাহারা দিতাম যাতে বাবা এসে আবার মাকে না মারে। কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও 2-3 দিন পর পরই মা বাবার হাতে মার খেত। আমি আমার ছোট ছোট হাত দিয়ে মায়ের পা টিপে দিতাম যাতে মা আরাম পায়, কিন্তু মা নিজের যন্ত্রণা ভুলে আমার ছোট ছোট হাতে চুমু খেত আর কাঁদ। মা বলতো, আমার মার খেতে কষ্ট হয় না, তোর এইসব আচরণ দেখে আমার কষ্ট হয়। একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে, তুই তো বাইরে খেলতে যাস না, তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি। আমি সাইকেলটা পেয়ে খুব খুশি ছিলাম। আমি খুশি হয়ে মাকে চুমু খা। তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম। মা বলতো, এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি, এরপর থেকে তোকে আর রোদে বেরতে দেব না। আমি কিছুক্ষণ পরপরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে কাপড় দিয়ে মুছতাম যাতে ওটা সবসময় নতুন মনে হয়। একদিন রাতে যখন বাবা বাড়ি ফেরে তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম। বাবা জিজ্ঞেস করে, ওকে এই সাইকেলটাকে কিনে দিয়েছে? বাবা আমার গালে 2টো চড় মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে, তারপর কুডুল দিয়ে মেরে সাইকেলটা ভেঙে দেয়। এটা দেখে আমার চোখে জল চলে আস। আমি রাতে না খেয়ে শুতে চলে গেলাম। রাতে মা আমার ঘরে আস, আমার পাশে বসে বলে, চন্দা, আজ তোর সাথে আমার কিছু কথা আছে। তোর এখন 4 বছর বয়স হয়ে গেছে, তুই এখন অনেক কিছু বুঝিস, এখন তোর মা তোকে সব কথা বলতে পারে, তাই না? আমি মাথা নাড়লাম। মা আমায় জিজ্ঞেস করে, তোর দিদির নাম কি? আমি বলি রেখা। মা বলে, আর তোর নাম কি? আমি চুপ করে যাই। আমি বলি, বাবা আমাকে কমজাত বলে আর তুমি আমাকে চন্দা বল, এর মধ্যে আমার নাম কোনটা? আমার মায়ের চোখ সবসময় ছলছল করত, আজও তার চোখে জল দেখতে পায়। মা বলে, তোর কোন নামই নেই, তোর 4 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো আমি ঠিক করতে পারলাম না যে তোর কি নাম রাখ। বুঝতে পারছি না তোকে ছেলেদের নাম দেব না মেয়েদের নাম। আমি বলি, আমাকে মেয়েদের নাম কেন দেবে? আমি তো ছেলে। মা মাথা নেড়ে বলে, না, তুই ছেলে মেয়ে কোনোটাই নাস, তুই হলি হিজড়া, 3rd জেন্ডার। তখন আমার বয়স খুব কম ছিল, তাই আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না। মা বলে, আমি তোকে ছেলেদের নাম দেব না, কারণ তুই যখন বাইরে বেরোবি তখন লোকে 5টা কথা বলবে। আমি তোর নাম রূপা রাখ। তুই যখন বাইরে বেরোবি তখন মাথায় ঘোমটা দিয়ে বেরোবি, আর চেষ্টা করবি সবসময় বাড়িতেই থাকার, কারণ বাড়ির ভেতর তুই সব থেকে বেশি নিরাপদ থাকবি। আমি রেগে গিয়ে বলি, না, আমি ঘোমটা দেব না, আমি ছেলে। মা বলে, আমার কাছে একদম সময় নেই বাপ, না হলে তোর সব কষ্ট আমি নিজে নিয়ে নিতাম, কিন্তু এখন আমাকে এক জায়গায় যেতে হবে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা। মাও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদ। তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমাকে রেখার কাছে শুয়ে দিয়ে মা চলে যায়। সকালে চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে। রেখা জোরে জোরে কাঁদছিন। আমি যখন বাইরে আসি তখন দেখি মা শুয়ে আছে। রেখা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা আর নেই। আমি তার মাথায় চাটি মেরে বলি, চুপ করো, মা ঘুমোচ্ছে, মা উঠে যাবে। রেখা আমাকে ঘরে নিয়ে গিয়ে আমার মাথায় ওড়না চাপা দিয়ে বলে, আজ থেকে তুই রূপ, তোর মায়ের কথা মনে আছে তো? আমি মাথা নাড়লাম। রেখার থেকে 2 টাকা নিয়ে আমি দোকানে গিয়ে মায়ের জন্য টফি কিনে আনলাম। টফিটাকে পকেটে রেখে ঘুরতে লাগলাম, কিন্তু মা আর ঘুম থেকে উঠল না। গ্রামের সমস্ত মহিলারা এসে জড়ো হয়েছিল। তারা মাকে তার পায়ের খাটে শুয়ে নিয়ে চলে গেল। আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম আর বলতে লাগলাম, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাকে ছেড়ে দা। আমি মায়ের জন্য টফি নিয়ে এসেছি। আমি খুব ছোট ছিলাম, তাই আমার গলার আওয়াজ কারুর কানে এলো না।
আমি তাদের পার্দ্রে বলতে লাগলাম, আমার মাকে নিচে নামা, মাসকাল থেকে কিছু খাইনি, মায়ের খিদে পেয়েছ। ফিটা আমার পকেটেই রয়ে গেল, কিন্তু মা আর ফিরে এলোন। আমি খুব কান্নাকাটি করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলেন। কিছুদিন পর বাবাও মারা গেল। তারপর আমরা কাকার বাড়িতে চলে গেলাম। কাকা ও বাবার মতন ছিল, আমার উপর অত্যাচার করত, আমাকে প্রায় মারত আর বলতো আমি তোকে গুরুর কাছে পাঠিয়ে দে। তখন রেখা আমার পাশে দাঁড়াত। কাকার ছেলে আমাকে নিয়ে মজা করত আর বলতো, তুই তো হিজড়া, একটু নেচে দেখা না। এই বলে সে আর কাকা খুব হাসত। আমি খুব ভয় পেয়ে যেতাম। রেখা আমাকে বাঁচাত। তারপর রেখার বিয়ে আপনার সাথে হয়ে যা, আপনাকে দেখে আমার ভয় লাগে, যদি আপনিও আমাকে গুরুর কাছে বেছে দেন। রেখা বলে যে আপনি ভাল মানুষ, আপনি এমনটা করবেন না। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধে রয়েছে। এখন তো আপনি সবকিছু জেনে গেছেন, এবার বলুন আপনি আমাকে ঘরে বন্ধ করে রাখবেন না। আমার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে গিয়ে রেখার ঘরের দরজাটা খুলে দিলাম। তার পায়ের কাছে বসে আমি ক্ষমা চাইতে লাগলাম। রেখাও খুব কাঁদছিল। সে বলে, কিসের ক্ষম, আপনি তো আমাদের মতন অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন। তারপর থেকে আমি আর রেখা রূপাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে শুরু করলাম। ওর মন থেকে ছোটবেলার ট্রমাটা দূর করা কঠিন ছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আমি রূপার পড়াশোনা চালু করে দিয়েছি। আমি আর রেখা একটা সুখের জীবন রেহাই পাবে। আমি নিশ্চিত ছিলাম যে আগামী দিনগুলিতে আমার স্ত্রী আমার ভালোবাসা খুঁজে পেয়ে আমাকে ক্ষমা করবে। তার হাসি খুশি চেহারা আগের মতোই সুন্দর ছিল, কিন্তু এখন তাকে দেখে আমার চোখ নিজের দিকে ঝুঁকে গেছে। ধন্যবাদ বন্ধুর।